সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মনের কথা অনুষ্ঠানে। আমাদের চারপাশে আমরা অনেক রহস্যময় চরিত্রদের দেখতে পাই, যাদের জীবনযাপন আমাদের কাছে অচেনা। রহস্যে ঘেরা সেই সব মানুষদের মনের কথা জানবার জন্যই আমাদের এই আয়োজন। আজ আমরা কথা বলবো আব্দুল সেলিমের সাথে। সঙ্গত কারণে সেলিম তার ছদ্মনাম। নকল কসমেটিক্স এবং টয়লেট্রিজ তৈরি করে বিক্রি করতেন সেলিম। তবে তার আগে চলুন পরিচিত হয়ে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের সাথে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ এবং পার্সোনাল ব্যবস্থাপনা পরিচালক কানিজ আনবাস খান। আরো আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আনোয়ার পাশা। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। আমাদের এখানে পর্দার আড়ালে একটি আসন আছে, সেখানে এখন আমরা সেলিমকে এসে বসতে বলবো। সেলিম, আপনাকে অনুরোধ করছি পর্দার আড়ালে চেয়ারটিতে এসে বসবার জন্য। সুপ্রিয় দর্শক, সেলিম নকল টয়লেট্রিজ এবং কসমেটিক্স তৈরি করে বিক্রি করতেন। শ্যাম্পু, অলিভ অয়েল, নারকেল তেল, বডি স্প্রে এবং এ ধরনের আরো অনেক সামগ্রী। চলুন আমরা কথা বলি সেলিমের সাথে। আমাদের অনুষ্ঠানের প্রয়োজনে সেলিমের ভয়েস একটু ডিস্টর্টেড করে দেওয়া হয়েছে। সেলিম, জি ম্যাডাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। সেলিম, আমরা জেনেছি যে আপনি নকল কসমেটিক্স এবং টয়লেট্রিজ তৈরি করে বিক্রি করতেন, এটা কি ঠিক? হ্যাঁ জি ম্যাডাম, এটা সত্য। আচ্ছা, তাহলে আপনি কি আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি এসব সামগ্রী নকল করতেন এবং কিভাবে এগুলো আপনি সরবরাহ করতেন? আজকে দীর্ঘ 20 বছর যাবত এই ব্যবসাটা চলতেছে। তো আমার বয়স যখন 8 বছর, তখন গ্রামে খুব কষ্ট করছিলাম। তখন আমার মামা ঢাকা থাকতেন, সেই মামার কাছে পৌঁছাই দিতেন। মামার কাছে এসে যখন কাজ করি, তখন দেখি যে মামা বিভিন্ন শ্যাম্পু, বডি স্প্রে এই খালি কৌটা বিভিন্ন ভাবে কালেকশন করে পাইকারি বিক্রি করতো। তখন ওই বোতলের মধ্যে কিছু বোতল আমি ধোয়া করতাম, কিছু বোতল যেভাবে মামা সাইজ করে রাখতে বলতো ওভাবে রাখতাম। এভাবে দীর্ঘদিন মামার কাছে কাজ করছি। কাজ করার পরে দেখলাম যে বিভিন্ন জেলা পর্যায়ের থেকে, ঢাকার আশপাশ থেকে এই খালি কৌটাগুলা কেনার জন্য ব্যাপক পার্টিরা ভিড় করতো। একটা সময় জানতে পারি যে এই কৌটাগুলা নিয়ে বডি স্প্রে, শ্যাম্পু, অলিভ অয়েল, তেল, প্যারাশুট এগুলি যে যে জিনিসের কৌটা ওই মালগুলা ভরা হয়। একটা সময় মামার সাথে আমার ঝগড়া হয়, তখন আমি একটা পার্টির হাত ধরে আমি চলে গেছি। সেলিম, আপনি কি কি সামগ্রী নকল করতেন? আমি নকল করতাম বডি স্প্রে ম্যাডাম, এক্স, মেক্সি, হ্যাভক, ব্যাপক ধরনের বডি স্প্রের মধ্যে কি কি ব্র্যান্ড ছিল? এক্স ছিল, হ্যাভক ছিল, মেক্সি ছিল, জ্যাটাক ছিল, আরো যখন যেটা মার্কেটে বেশি চলে সেটাই। বডি স্প্রে কিভাবে আপনারা নকল বানাতেন? এগুলি আমার মামার দোকানে ওই খালি কৌটোগুলা ফেরিওয়ালারা বাসা থেকে গিয়ে 5 টাকা 10 টাকায় কিনে আনে। সেগুলি আমার মামা যে বডি স্প্রের ভিতরে ডেট থাকতো, ডেট মানে ওই যে মেয়াদ, এক্সপায়ারি ডেট মানে মেয়াদ আছে, মেয়াদ যেটা থাকতো, সেই ডিবাটা 40 টাকা বিক্রি করতো। 40 টাকা বিক্রি করতো কার কাছে? বিক্রি করতো পার্টির কাছে। আর যেগুলোর মধ্যে এক্সপায়ারি ডেট থাকতো না, সেগুলো বিক্রি হইতো 20 টাকা। এটা পার্থক্যের কারণ কি? ডেট থাকলে সেই মালটা আমরা বড় সুপার শপে দিতে পারি, ভালো ভালো দোকানে দিতে পারি, ডিলারশিপের কাছে দিতে পারি, বড় সুপারমার্কেট। আর যেখানে ডেট থাকতো না সেগুলো আপনারা কাদেরকে দিতেন? সেগুলি চক বাজারের হোলসেলে দিয়ে দিতাম, সেগুলো আবার বিভিন্ন জেলা পর্যায়ে পাইকারি বিক্রি করে দিতাম। ওগুলো একটু দাম বেশি। তারপর শ্যাম্পু করতাম, পেন্টিন, হেড এন্ড শোল্ডার, সানসিল্ক, অল ক্লিয়ার, ভিতরে যে শ্যাম্পুটা, সানসিল্ক এসব করতেন? জি। অলিভ অয়েল? হ্যাঁ, অলিভ অয়েল করতাম। অলিভ অয়েল কোন কোন কোম্পানি করতেন? অলিভ অয়েল এটা বাংলাদেশে শুধু একটা কোম্পানি ইম্পোর্ট করে, সেই কোম্পানিতে না, এটা অন্য মানে নিজেদের নামকরণ করে বিদেশি নাম দিয়ে তারপরে বাজারজাত করতাম। আচ্ছা আচ্ছা। আর লুসিডা নাকি এরকম কিছু? জি না। আর নারকেল তেল? নারকেল তেলটা সাধারণত কম দামের নারকেল তেল, ওটার সাথে সয়াবিন তেল মিক্সিং করে বা পাম অয়েল মিক্সিং করে। না, কিন্তু নারকেল তেল কি কোনো বিশিষ্ট কোম্পানির নারকেল তেল? হ্যাঁ, বিশিষ্ট কোম্পানির নারকেল তেল, জুই, প্যারাশুট। যখন যেটা বাড়ে চলে সাধারণত তাই দেখতে পাই মার্কেটে নকলগুলো। হ্যাঁ, এবার আপনি বলেন, আমি আপনার কাছে জানতে চাইছিলাম বডি স্প্রে কিভাবে তৈরি করতেন? বডি স্প্রে খালি কৌটোটা কিনে নিয়ে মিড ফুডে কিছু পারফিউমারি দোকান আছে, যেখানে আপনি যেমন এক্স করবেন, সেই এক্স নিয়ে যদি বলেন যে আমাকে সেম এক্স পারফিউমটা অ্যাডজাস্ট করে দেবে। আচ্ছা, মানে এক্স এর যে পারফিউম, সেই পারফিউমটার মতো পারফিউম আপনাকে দেবে, মানে ওই ফ্রেগ্রেন্সটা দেবে আপনাকে, তাই তো? ওইটা দিলে আমি ওইটা কিনে আইনা, হ্যাঁ, ওটার সাথে আবার একটা স্প্রিট পাওয়া যায়, যার কেজি হলো 80 টাকা। কি স্প্রিট এটা? বডি স্প্রের ভিতরে যে পানিটা থাকে, আচ্ছা, ওইটি একটা স্পিড স্প্রিট টাইপের। আচ্ছা, মানে আমরা যখন বডি স্প্রে প্রেস করছি তখন যে মানে
যে স্প্রেটা বের হচ্ছে সেটা ছোট স্প্রেটা থাকছে। ওই স্প্রেটা 80 টাকা কেজি কিনা বডি স্প্রের মিলিমিটার যদি থাকে 150 ml, তাহলে 100 ml ওই পানিটা দেওয়া হয়, ওইটার সাথে আচ্ছা 10 টাকা সমপরিমাণ সেন্ট দেওয়া হয়। তার মানে কত খরচ হচ্ছে একটা স্প্রেতে আপনার? সেন্ট দিয়ে টোটালি খরচ হচ্ছে 60 টাকা। আচ্ছা সেটা তো বুঝলাম। এবার আপনি ওই মানে ধরেন যে শ্যাম্পু বা তেলের বোতলে তো আপনি সরাসরি ওটা ঢুকিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু স্প্রের বটলে আপনি এটা কিভাবে দিতেন? এটা দিচ্ছি আপনার এক ধরনের সিরিঞ্জ আছে 50 মিলি, ওই সিরিঞ্জটা দিয়ে সুইটা ফেলে দিয়ে তারপর ওই বডি স্প্রের মুখটা খুললে একটা ছোট একটা পিন, যেটা ভিতরে ওইটা অ্যাডজাস্ট করে জোরে চাপ দিলে ওই পানিটা ভিতরে ঢোকার পরে আর স্প্রে হয় না। তখন স্প্রের জন্য ওই যে গ্যাস লাইটারের যে কিছু গ্যাস আছে, সেই গ্যাসগুলা ওই পানির মতোই মানে ওইভাবে ভিতরে দেওয়া হয়, তো ওইটা তার পরিমাণ লাগে না, ওইটা ভিতরে যতদূর যাবে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে, তারপরে চাপ দিলে ওইটা স্প্রে হবে। তাহলে এই যে স্পিরিট বা এই যে গ্যাস, এটা যখন মানুষ তার শরীরে লাগাচ্ছে, এটার কোনো ক্ষতিকর দিক আছে বলে কি আপনি জানেন? ম্যাডাম প্রথমে তো জানতাম না, পরে যখন এগুলি করতে করতে দেখলাম যে এগুলো পুরোটাই ক্ষতিকর জিনিস। কারণ এগুলো তো, এখানে তো একটা স্পিরিট আছে, এখানে তো একটা গ্যাস আছে, এগুলো তো স্কিন তো জ্বলেও যেতে পারে, তাই না? একটা স্পট পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, কি হতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, নানা রকম স্কিন ডিজিজ হতে পারে। যারা সরাসরি বডিতে সরাসরি স্কিনে ব্যবহার করেন বডি স্প্রে গুলো, তাদের অনেক রকম প্রবলেম হতে পারে এটা থেকে। এমনিতে কি বডি স্প্রে ব্যবহার করার আলাদা কোনো নিয়ম আছে? নরমালি বডি স্প্রে অ্যালাউ করে, আচ্ছা, যেটা বডিতে ইউজ করার জন্য, গোসল টোসল করে ফ্রেশ হয়ে একটু বডি স্প্রে ইউজ তো সেটাতে কোনো সমস্যা নেই, সেটা সরাসরি স্কিনে যে দেওয়া যায়, দেওয়া যাচ্ছে। ওগুলো তৈরি হয় ওভাবে হ্যাঁ। স্কিনে ইউজ করা যায়। অনেক পারফিউমই আছে যেটা শুধু কাপড়ে ইউজ করতে হয়, আবার কিছু পারফিউম আছে যেটা আমরা বডিতে ইউজ করতে পারি। কিন্তু এটা যেটা শুনলাম, আমি এটা তো ভাবছিলাম আসলে যে আপনার কেমন লাগছে এগুলো শুনতে। সত্যি কথা বলতে যে আমার অবিশ্বাস্য মনে হচ্ছে, উনি যে টেকনোলজির কথা বললেন, যে স্পিরিট মিলান, তারপরে উনি পারফিউম, তারপরে গ্যাস ওখানে ঢোকাচ্ছেন, এই টেকনোলজি দিয়ে তো আপনি আসলে একটা নিজেই ব্র্যান্ড তৈরি করতে পারতেন হ্যাঁ, শুদ্ধভাবে। এরকম একটা কথা তখন বাসা ভাই বলছিলেন, ওরা যে মানে মেধা, যে মেধা এখানে ব্যবহার খরচ করছে, সেটা দিয়ে আসলে একটা কোম্পানি হওয়া সম্ভব। আমরা তো বেশ কিছু এই ধরনের অপরাধী ধরেছি। আমি জানি না আপনি কাকে আজকে এনেছেন, তো তার সাথে আমি মনে হয় তাকে কখনো ফেস করেছি, তো কিংবা এই ধরনের কাজ আমি দেখেছি কিভাবে তো বাজারে যত রকম বডি স্প্রে আছে তার মানে কন্টেনার গুলো তো আমরা ইউজ করে ফেলে দিই, এটা ঘুরে আবার ওদের কাছে চলে যায় এবং সব ধরনের বডি স্প্রে হুবহু সেন্ট তারা মিলিয়ে দিতে পারে। মিটফোর্ডে কিছু দোকান আছে, ওদের এখানে যদি রেখে আসা হয় যে এই জিনিসটা এরকম সেন্ট আমাকে দিতে হবে, তাহলে তারা 2-3টা সেন্ট প্রয়োজনে মিলিয়ে রেডি করে রাখে। জাস্ট ছোট একটা হোমিওপ্যাথি শিশির মতো ছোট 100 টাকা করে কিনে নিয়ে আসে, এটা নিয়ে এসে ও যেভাবে বললো রেক্টিফাইড স্পিরিট সিরিঞ্জে ভরে আর সেন্ট একটু ভরে, তারপরে বডি স্প্রের উপর অংশটা খুলে ফেলে নলের মতো যেটা পাওয়া, চাপ দিয়ে প্রেশার দিয়ে ভিতরে ঢুকে যায়। আপনি নিজে এটা দেখেছেন? হ্যাঁ, আমাকে বানিয়ে দেখিয়েছে ওরা কিভাবে করে। তারপরে গ্যাস লাইটারে যেভাবে গ্যাস ভরে, ঠিক এইভাবে গ্যাস ভরে দিলে হুবহু আপনার বডি স্প্রে বোতল হয়ে যাচ্ছে, কন্টেনার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই যে দেখি যে এত কিছু লেখা থাকে, হলোগ্রাম লাগানো থাকে, বিএসটিএস সিল থাকে, BSTS আমাদের দেওয়া দেশে থাকে। আচ্ছা সেলিম, এই যে আমরা দেখি যে অনেক বড় বড় কোম্পানির প্রোডাক্ট বা সামগ্রী বাজারে বিক্রি হয়, সেখানে লেখা থেকে হলোগ্রাম দেখে কিনুন, এই হলোগ্রাম আপনারা কিভাবে নকল করেন? আসলে এই হলোগ্রামটা ম্যাডাম বাংলাদেশে ছাপানোও যায়, আবার কিছু কিছু কোম্পানির স্টাফরা এই হলোগ্রাম গুলা বিভিন্ন ভাবে পকেটে করে বা যে কোনো কৌশলে তারা চুরি করে হয় না, তারা আমাদেরকে কাছে বিক্রি করে। খুবই বিপজ্জনক। 5 টাকা বা 10 টাকা এরকম অনেক দাম। অদ্ভুত ব্যাপার, আমি ধরেছি এরকম হলোগ্রাম, পাতায় পাতায় হলোগ্রাম, অরিজিনাল হলোগ্রাম কোথেকে আসছে বলতে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরে আসবো মনের কথা অনুষ্ঠানে। কথা বলবো আমাদের প্রসাধন সামগ্রী নকল করতেন এমন পেশা নিয়োজিত সেলিমের সাথে। মাল বানাইতে গিয়ে ধরা খেয়ে গেছে। আচ্ছা, তাতে কি আপনার জেল হয়েছিল? হ্যাঁ, আমার 1 বছর জেল হয়েছে। কথা সুপ্রিয় দর্শক, যিনি আগে প্রসাধন সামগ্রী নকল করে বিক্রি করতেন, আর আমাদের সাথে আরো আছেন রূপ বিশেষজ্ঞ এবং পার্সোনাল ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, এবং আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আনোয়ার পাশা। আচ্ছা সেলিম, জি, বল। এই হলোগ্রাম গুলো আপনাদের কাছে যারা সরবরাহ করতে, এরকম দু একটা কোম্পানির নাম বলতে পারবেন? হলোগ্রাম গুলা সাধারণত আমি তো শ্যাম্পু বানাই, শ্যাম্পুর মধ্যে সানসিল্ক অল ক্লিয়ার বানাই। আপনি কি বানান? সানসিল্ক, অল ক্লিয়ার, পেন্টিন, হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, তারপর
এগুলোর মধ্যে বিশেষ করে হলোগ্রাম না থাকলে প্রোডাক্টটা বিক্রি করা যায় না। আমার যারা মামা বা আরো যারা বড় পার্টি আছে এদের সাথে ওই ফ্যাক্টরির যারা এই হলোগ্রাম গুলা যেখানে মারা হয় হ্যাঁ সেখানে কিছু লোকের সাথে সম্পর্ক থাকে, বা সম্পর্ক করতে হইলে দেখা গেল ওই ফ্যাক্টরির গেটে গিয়ে অপেক্ষা করে যে একটা ব্যক্তি কখন বের হবে, তখন তার সাথে চা খাওয়াইয়া বিভিন্ন ভাবে তার সাথে একটা সম্পর্ক তৈরি করার পরে তাকে অফার করা হয় যে আপনি যদি আমাকে এরকম একটা হলোগ্রাম দেন তো 1 পিস দিলে আপনাকে 10 টাকা দেবো। তখন ওই ব্যক্তি চিন্তা করে যে আমি 10 টাকা করে তাহলে 100 পিস দিলে আমি 1000 টাকা পাই, তাহলে আমি 5000 পিস দেবো। তখন তারা বিভিন্ন কৌশলে ওই ফ্যাক্টরি থেকে এই হলোগ্রাম গুলা চুরি করে আইনা আমাদেরকে দেয়। তা আমরা যখন ওই হলোগ্রামটা উপরে মেরে দেই তখন এটা মূল কোম্পানির কাছে রিটার্ন গেল, কোম্পানি জানবে না যে এটা নকল। মূল কোম্পানির কাছে রিটার্ন গেলে জানবে না, জি না, না, ওদের কারণ কোম্পানি hologram, জানে যে তার হলোগ্রাম তার hologram। কারণ ভূত তো সরিষাতেই। আসলে যে এগুলো প্রোডাক্ট গুলো নকল করে, এটা তো কন্টেনারটা আসলে অরিজিনাল কন্টেনার, Original আর এগুলো container। দেখা যায় ডেট দেওয়া থাকে 3 বছরের। আমরা তো এটা ব্যবহার করে 2 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তার আগে আপনি বলেন তো শ্যাম্পু কিভাবে বানাতেন? মিড ফুটে আপনার ওই যে গার্মেন্টস এর যে ওয়াশিং লিকুইড সোপ যেটা, এটা ওয়াশিং এ লাগে। এটা লিকুইড ডিটারজেন্ট। হ্যাঁ, এটা 2 রকম হয়, একটা হলো সাদা পানির মতো আর একটা হচ্ছে দুধের মতো সাদা। তো এই দুইটা শ্যাম্পু কিন্তু এরকমই আছে, সব ধরনের শ্যাম্পু আছে। বাজারের শ্যাম্পু এরকম আছে। তো এই শ্যাম্পুর ভিতরে সানসিল্ক ব্ল্যাক করতে গেলে কালো রং দিতে হয়, সেন্ট মিক্স করতে হয়, সানসিল্ক যেটার যেই ফ্লেভার ওইভাবে মিক্স করতে হয়। এই সেন্ট গুলো কি আপনারা ওরকম ওষুধের দোকান থেকে কিনে আনতেন? হ্যাঁ, ওই পারফিউমারি দোকানে গিয়ে বললেই হয় যে সানসিল্ক ব্ল্যাক দেন, সানসিল্ক হেয়ার ফল দেন, এভাবে বললে তারা। তাহলে ওই এসেন্স আর আপনি ওই লিকুইড ডিটারজেন্ট মানে ওই সাবান, কাপড় কাচার যে লিকুইড সাবান আর রং, আর রং, এটা মিলালেই শ্যাম্পু হয়ে যাচ্ছে। এগুলা মিলাইয়া যখন ওই অরিজিনাল কোম্পানির ডিবার মধ্যে দিয়ে দেই, দিয়ে হলোগ্রামটা মারলে তখন এটা ডিলারশিপ যারা কোম্পানির ডিলার, ওই ডিলারের এসআর সেলসম্যান বা ডিলারের মালিককে দিলেও তারা এটা গ্রহণ করে যে সবকিছুই ঠিক। কোম্পানি হোলসেলার বা ডিলার কোম্পানি থেকে না কিনে আপনাদের কাছ থেকে কিনছে কেন? কম দামে একটু পাচ্ছে। তারা কি জেনেই কিনছে নাকি না বুঝে কিনছেন? তাদের কিছু এসআররা অফার করে যে কিছু মাল এক জায়গায় পাওয়া গেছে, অন্য একটা ডিলার থেকে আসবে, এভাবে বলে তাদেরকে 5% বা সেলস 10%। রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, কারণ দেখো আমি শিওর যে এটার জন্য আমার চুলগুলো গেছে আর কি। সারাক্ষণ আবার এই কমপ্লেন। তবে সত্যি কথা কি, দেখে বোঝার উপায় নেই এটা হ্যাঁ, কিসের নকল। সারাক্ষণ কি কমপ্লেন শুনতে হয়? এই যে চুল পড়ে যাচ্ছে, স্কিনের প্রবলেম হচ্ছে, তো কন্টিনিউয়াসলি হ্যাঁ, আমি শুনতে তো হয়। কাছে কাছে এই কমপ্লেন নিয়ে যাচ্ছে যে আমার চুল পড়ে যাচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে। Do এখন something. আমি জানি না আমরা যে শ্যাম্পু এখান থেকে কিনে ব্যবহার করছি এগুলো ওই শ্যাম্পুই কিনা। বোঝার উপায় একটাই, মাথায় দেওয়ার পর যদি চুল পড়ে যায় ভাববেন এটা নকল। আচ্ছা, কতক্ষণে চুল সব চলে গেল, তারপরে কি হবে? তারপরে কি হবে? তো আর সেই কারণেই আমরা যখন এই কন্টেনারটা ব্যবহার করছি, ব্যবহার করার পরে কেন এটা আমরা নষ্ট করে ফেলি না? সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই জায়গাটা শুনছেন। পাশা যেটা বলছেন যে আমরা যখন একটা প্রোডাক্ট ব্যবহার করি সেটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যেন সেই কন্টেনারটাকে ডিস্ট্রয় করি। সন্ধ্যাবেলা পার্সোনাতে যান কেউ 7টা 7:30টার দিকে, আপনি শুনতে পাবেন স্টোরে ধুমধাম শব্দ হচ্ছে। কি হচ্ছে যে সারাদিনে যে প্রোডাক্ট কন্টেনার খালি হচ্ছে সেগুলো একটা বস্তায় রাখা থাকে এবং ওগুলো ফেলে দেওয়ার আগে সব ভাঙা হচ্ছে। আর বডি স্প্রেটা চেনার একটা উপায় আছে, একটা সহজ উপায়, সেটা হচ্ছে কাঁচের উপর যদি আপনি স্প্রে করেন, অরিজিনাল যে বডি স্প্রেটা সাথে সাথে উবে যাবে, থাকবে না, ভ্যানিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। যাবে। আর ওরা যেটা বানায় আমি যেটা দেখেছি, ইলেকট্রিক স্পিড বা স্পিড দেয়, এটা আবার থেকে যায়, পানি থেকে যাবে অনেকক্ষণ। এবং দেখেন এই জন্য স্কিনের প্রবলেমও কিন্তু প্রচুর বাড়ছে। প্রচুর বেড়েছে। অলিভ অয়েলটা আপনারা কি দিয়ে তৈরি করতেন? 2 রকম জিনিস কেনা হইতো। এটা হচ্ছে যে বাজারে একটা অলিভ অয়েল কম দামে একটা তেল দুবাই থেকে আসতো, সানফ্লাওয়ার। সেটা কি সয়াবিন তেল? না, ওটা অলিভ অয়েল নামেই দুবাই থেকে আসে। অলিভ অয়েল নামে আসতো। আচ্ছা, এটা কি sunflower খাওয়ার olive oil? তেল? হ্যাঁ। এটা হলো কি মানে এটা গায়ে মাখার জন্য। আসলে আমি যে কটা পেয়েছি সিম্পলি সয়াবিন তেল ভরে দিচ্ছে অলিভ অয়েলের কন্টেনারে। বাট আমরা নর্মাল মানুষ যারা আমাদের পক্ষে। আচ্ছা, আপনি কি করতেন? নাকি সয়াবিন তেল ভরতেন না আসলে অলিভ অয়েল দিতেন? আমি সয়াবিন তেল দিতাম। পুরো বিষয়টা একটু খুলে বলবেন? কৌটা বানাইয়া হ্যাঁ। তারপর আমি সয়াবিন তেল দিতাম, আর অলিভ অয়েলটা পাইলে অলিভ অয়েলটা দিতাম কিছু ভালো দোকানের জন্য, আর কম দামে বেচার জন্য সয়াবিন তেল দিয়ে দিতাম। অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েল বানাতেন কিভাবে? আপনি বলছেন ভালো দোকানের জন্য আপনি অলিভ অয়েল ব্যবহার করতেন, সেটা কি? সেই অলিভ অয়েলটা কিনতে পাওয়া যায় কেজি হিসাবে মিটফুটে। আর নারকেল তেল? নারকেল তেল সয়াবিন তেল দিয়ে দিতাম। আমি যেহেতু দেখেছি যেরকম ধরা পড়েছেন, নারকেল তেল, অরিজিনাল নারকেল তেলের সাথে প্যারাফিন ওয়েল একটা আছে, ওটা 10 টাকা কেজি, সেটা মিক্স করে দেয়। কসমেটিক্স এমন ভাবে নকল হচ্ছে, হেন কিছু নাই যে ওরা নকল করতে আপনার পারে কি না। কোনো ধারণা আছে বাংলাদেশে কত পার্সেন্ট কসমেটিক্স নকল হচ্ছে? ওর কথা যেটা শুনলেন এবং আমার যে অভিজ্ঞতা দেখছি, যত
এই পর্যন্ত যত ভালো কোম্পানির যত কন্টেনার আমরা ইউজ করেছি, কনজাম্পশন হয়েছে, তা আবার কয়েকবার হয়তো বা ঘুরে ঘুরে আবার আমাদের হাতে আসছে। আচ্ছা। তাহলে ওইভাবে মানে বোঝা দেশি যায় বিদেশি সব সব রকম। ধরনের। এটা তো এক ধরনের কন্টেনার নকল, আরেকটা হচ্ছে পুরো প্রোডাক্টটাই নকল করে এবং কন্টেনার সহ সেটাও বানানো যায়। প্রিন্টিং কোয়ালিটি এত ভালো হয়েছে, খুব আপনাকে বানিয়ে দেবে। আচ্ছা, আপনারা কি মিনি প্যাকও নকল করতেন? জি না ম্যাডাম, মিনি প্যাক করতাম না। ওটা আবার মিনি আমাদের প্যাকে পুকুর তো আছে। আসলে লাভ কিন্তু মিনি প্যাক কি নকল হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়। তাই এখন আমাদের দেশে খুব সহজ একটা যন্ত্র আছে যেটা আপনার প্লাস্টিকটা ছাপিয়ে নেয়, যেহেতু প্রিন্টিং কোয়ালিটি অত্যন্ত হাই আমাদের দেশে এখন বর্তমানে। তো ওই প্লাস্টিকটা রোলটা ছাপিয়ে নেয়, রোলটা ওই মেশিনে লাগলে আর যে লিকুইড যেটা বানায় সেটা একটা ওই যন্ত্রের একটা বক্সে রাখে, আর এটা উপর থেকে যখন রোলটা নিচের দিকে নামে তখন এরকম ভাবে ভাঁজ হয়ে যায়। ওই সাইজগুলো তৈরি হয়ে হ্যাঁ, যাচ্ছে। ভাঁজ হয়ে যায়, ভিতরে শ্যাম্পুটা পরে আর হিট দিয়ে পাশে লেগে যায়। খুব সহজ, এই যন্ত্রটার দাম খুব বেশি না। আচ্ছা, আপনার একটা অভিযানের গল্প শুনতে আমরা খুবই উৎকৃষ্ট। কিভাবে খবর পেলেন এবং তারপর কিভাবে গেলেন এবং তারপরে কিভাবে পুরো প্রক্রিয়াটা কি হলো আপনার? আমরা একটা অপারেশনে দিন রাত্রে একজনকে ধরা হলো। 2-3 লাখ টাকার নকল কসমেটিক্স ছিল প্রচুর পরিমাণে। তো আসলে সে বানাতো না, তো আমরা চাচ্ছিলাম কে বানায় তাকে ধরবো। তো তাকে আমরা জরিমানা করলাম, কিন্তু ওইভাবে আমরা ফ্ল্যাশ করিনি খুব একটা। তো তাকে বলেছিলাম যে আমাদেরকে হেল্প করতে হবে, যে মূলত এটা বানাতো তাকে ধরে দিতে হবে। তো তার কাছে তথ্য নিলাম। তো মিরপুরে পরের দিন সকালবেলা আসার কথা তার, যে এই জিনিসটা বানায় মূলত। তো সে সকালে সত্যি সত্যি দুটা বাজারের ব্যাগ নিয়ে যখন মিরপুর এলাকায় ঢুকলো, তখন আমরা তাকে ট্রেস করে ধরে ফেলতে পারতাম তখনই, কিন্তু তাকে ধরি নাই। সে তাকে মালগুলো দিয়ে চলে গেল, তার পিছু নিলাম আমরা। তো মিরপুর থেকে গেলাম হচ্ছে ও গেল প্রথমে পুরনো ঢাকায় মিরপুরে। সে যে এই নানা ধরনের বোতল কিনলো, তারপরে যে সাবানের কথা বলি লিকুইড সব কিনলো, এবং কয়েকটা দোকান থেকে স্যান্ড কিনলো। আমরা তাকে ফলো করতাম। তারপর দেখলাম সে গুলিস্তানে এসে বাসে উঠলো। তো তারপরে আমরা তাকে ফলো করে আগালাম। আপনারা ফলো করছেন তো সাদা পোশাকে, মানে আপনাদেরকে তো আর বুঝতে আমরা পারছেন কিছু না। নিয়েছে, আমাদের ইয়েতে ফলো করে নারায়ণগঞ্জে সে গেল। যে আমরা ভাবলাম তো অপারেশন, এখন তো আমরা সে বানানো শুরু করে আমরা ধরে ফেলবো। আমরা বেশ ইয়েতে ছিলাম যে এখন ধরে ফেলবো, হ্যাঁ, এই অনেক বুঝিস। excited আপনারা যে এখন ধরে ফেলবেন। হ্যাঁ, তো সে কিছুক্ষণ রানিং থাকার পর আবার বাসে উঠে আবার ঢাকা চলে আসলো। আমাদের মন খারাপ হয়ে গেল, আর ধরতে পারলাম না। হ্যাঁ। এরপরে নারায়ণগঞ্জে কিছুক্ষণ কাজ ছিল। তো শেষে আমাদের একজন সোর্স খবর দিল যে সে তো আবার মিটফোর্ডে আসছে। মিটফোর্ডে এসে আবার কি যেন মাল তার বাকি ছিল সেগুলো নিয়েছে, নিয়ে সে আবার সে নারায়ণগঞ্জে রওনা হলো। তো আমরা থেকে গেলাম, তা অপেক্ষা করছি কখন সে বানাবে, কখন তাকে ধরবো। অপেক্ষা করতে করতে সে রাত 2টার সময় মাল মানে এগুলো বানানো শুরু করলো। আচ্ছা। আর সেই সকাল থেকে শুরু করলাম, সে রাত 2টার সময় যে আমার তার মানে ওরাও অনেক সতর্ক থাকে, ওরাও অনেক নিরিবিলি সময় বেছে নেয়। যেহেতু এটা একটা অবৈধ কাজ ওরা জানে, তো সে কারণে ওরা অত্যন্ত গোপনেই করে, আর এক জায়গায় ওরা বেশি দিন থাকে না। বিভিন্ন রকম অপরাধের সাজা এই, কিন্তু এই অপরাধগুলোকে কি ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়? এটাকে কি খুব উচ্চ পর্যায়ের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, নাকি এগুলোকে মাঝারি পর্যায়ের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, নাকি এগুলোকে নিম্ন পর্যায়ের অপরাধ হিসেবে? প্রসাধন সামগ্রী নকল এটা অনেক বড় ধরনের বড় মাপের অপরাধ, এবং আমাদের দেশে এখনো আইন আছে প্রসাধন সামগ্রী নকল করলে এর সর্বোচ্চ দণ্ড কিন্তু আমরা কিন্তু কল্পনা করতে পারছি না কি হতে পারে। আপনি বলতে পারেন? আমার ধারণা সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। সেলিম, আপনি আমাদের কথা তো সব শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। আপনি কি এখন এই কাজ করছেন? জি না, আমি এগুলি ছেড়ে দিচ্ছি। কিরকম ব্যবসা করেছেন আপনি সেই সময়? অনেক ভালো ব্যবসা করছি। আমার একটা পার্টির কাছে আমি মাল দিয়ে 1 মাসে আমি 2 লক্ষ টাকা ইনকাম করছি। আচ্ছা। ইনকাম করার পরে 10-15 দিনের মাঝামাঝি সময় মাল বানাইতে গিয়ে ধরা খেয়ে গেছি। আচ্ছা, তাতে কি আপনার জেল হয়েছিল? হ্যাঁ, আমার 1 বছর জেল হয়েছে, আর আমার 1.5 লক্ষ টাকা জরিমানা হয়েছে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসবো মনের কথা অনুষ্ঠানে। কথা বলবো আমাদের প্রসাধন সামগ্রী নকল করতেন এমন পেশায় নিয়োজিত সেলিমের সাথে। এটা বাইরে থেকে আপনারা দেখছেন ওয়ালটন মনের কথা। আপনারা দেখছেন ওয়ালটন মনের কথা। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মূল অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সেলিমের সাথে, যিনি আগে প্রসাধন সামগ্রী নকল করে বিক্রি করতেন। আর আমাদের সাথে আরো আছেন রূপ বিশেষজ্ঞ
এবং পার্সোনাল ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, এবং আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আনোয়ার পাশা। কানিজ আপা, আমরা যখন অনুষ্ঠান শুরু করেছিলাম তখন আপনাকে বেশ হাসি খুশি মনে হচ্ছিল, আর এখন যত সময় যাচ্ছে তত আমি দেখছি যে আপনার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। খুবই ভয় পাচ্ছি, কারণ যেভাবে আমরা শুনলাম যে একেবারে অরিজিনাল কন্টেনার, সেটা ঠিক আছে, কিন্তু একেবারে ভেতরে কোম্পানির ভেতরের লোকজন তাদেরকে হেল্প করছে, অথবা এসআর যারা তারা তাদেরকে হেল্প করছে। তো এইটা সত্যি সত্যি ভয়ের ব্যাপার, যে সারাক্ষণ আমি শুনি কমপ্লেইন শুনি যে চুল পড়ছে, স্কিনের প্রবলেম। এখন তো আমার মনে হচ্ছে আসলে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার কারণেই হয়তোবা হচ্ছে। তো এটা খুব না, এখন সেম এসেন্স, সেম কালার, সেম কন্টেনার যদি আনে, আসলে সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব না বোঝা নাকি যে এটা অরিজিনাল না। কোনো সমস্যা নেই, কোম্পানিগুলোর সমস্যা নেই, হ্যাঁ, এটা হয়তো যত বিশাল ওনাদের মার্কেট, সেই তুলনায় এই মার্কেটটা খুবই ছোট, হয়তো অল্প কিছু নকল হচ্ছে। আচ্ছা সেলিম, আপনার কাছে জানতে চাইবো, ধরেন এই যে সমস্ত প্রসাধন সামগ্রী আপনারা নকল করছেন, এগুলো তো বিখ্যাত বিখ্যাত সব কোম্পানির, জি কোম্পানি থেকে তো ভালো জিনিস তৈরি হচ্ছে এবং সেগুলো আমরা বাজার থেকে একদম নিশ্চিন্তে কিনছি, ব্যবহার করছি। তারা আপনাকে আসলে এই নকল করার ব্যাপারটাতে কারা উৎসাহিত করছে? যখনই ম্যাডাম 4-5 হাজার টাকা স্যালারি দেয়, তখনই একটা এসআর এর ভিতরে একটা প্রতিহিংসা চলে আসে। আমি এত কষ্ট করি, 1 লক্ষ টাকা আজকে একদিনে বিক্রি করলাম, অথচ আমি দুপুরে ভাতও খাইতে পারলাম না। তখন এই সুবিধায় আমার যে পার্টি, তারা যে এসআরদের সাথে মিশা যায়, তার দোকানে গিয়ে বিভিন্ন ভাবে মিশে গিয়ে তাদেরকে অফার করে যে তুমি শ্যাম্পু বিক্রি করছো আজকে কতগুলি কোম্পানির, আমি 200 পিস বিক্রি করছি, তা আমার থেকে তুমি 6 পিস বিক্রি করলেই তুমি 600 টাকা পাইতে পারো। তখন এসআর চিন্তা করে আজকে সারাদিন খাইতে পারলাম না, কোম্পানির এত টাকা বিক্রি করে দিলাম, তার বিনিময়ে দুপুরে খাওয়া হলো না, ঠিক আছে 6 পিস মাল আমি ওনার থেকে নিয়ে এই 6 পিস মাল কার্টুনের ভিতরে ভইরা আমি গোডাউনে ফেরত দিয়ে দিব, কোম্পানির গোডাউনে, অথবা সিস্টেম অনুযায়ী কোন দোকানে আমি এই 6 পিস মাল সবগুলোর সাথে মিলাইয়া দিয়ে দিব। এছাড়া সরাসরি তো দোকানগুলোতে দিয়ে থাকেন, আগে বলেছেন। সরাসরি ছোট ছোট দোকানগুলোতে, দোকানগুলোতে আপনারা সরাসরি দিয়ে থাকেন? হ্যাঁ সরাসরি দোকানগুলোতে দেওয়া যায়, যেহেতু সবকিছু এক। ফলে যেটা হচ্ছে সাধারণ যারা কাস্টমার, যারা আমরা বোঝার উপায় হ্যাঁ, নেই। ধরেন এখানে একটা মেলা হচ্ছে, এখানে এক্সিবিশন হচ্ছে, এখানে একটা দোকান আছে, এগুলো তো দৈনন্দিন এখন পণ্য সামগ্রী। এখন আমি তো কোম্পানি থেকে সরাসরি নেই, তো সেই ক্ষেত্রে ওই কার্টুনের মধ্যে আমি 1-2টা নকল পেয়ে যেতে পারি। না, কোম্পানি থেকে হয়তো বা সেটা পাবেন না, পসিবিলিটি খুব কম যেটা হ্যাঁ। আছে। তবে ও যেটা বলছে, বা আমি যতটুকু দেখেছি, বিভিন্ন যে বর্তমানে যে সুপার শপ কনসেপ্টে হয়েছে, অসংখ্য সুপার শপ হয়েছে, এরকম অনেক দোকান হয়েছে। এদের যে সিস্টেমটা, আপনার পেমেন্ট সিস্টেম, আমি যদি জানি, প্রথমে আপনার মালামালগুলো সরবরাহ করা হয়, বিক্রি হওয়ার পরে এর পেমেন্টটা হয়। আচ্ছা। তো এই সুযোগে বড় বড় কোম্পানি, মানে এই টার্ম এন্ড কন্ডিশনে কিন্তু বড় বড় কোম্পানি রাজি না, আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে রাজি হয় না বলে ছোট ছোট কোম্পানিগুলো চলে আসে, এবং এদের মতো যারা আছে তারা কিন্তু বলে ঠিক আছে আমার কাছ থেকে হিউজ মাল আছে, নিয়ে নেন, কোনো সমস্যা নেই, বিক্রি করে টাকা দিন। এই সুযোগে কিন্তু এই মালগুলো ঢুকে যাচ্ছে। পাশে এবার আপনাকে আমি এটা জিজ্ঞেস করবো যে এখন আমাদের কি করণীয়? এই সারা দেশের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, কানিজ আপার মতো সবারই মন খারাপ হয়ে যাচ্ছে, আমারও মন খারাপ হয়েছে। আসলে এই যে নকল প্রোডাক্ট গুলো, এগুলো বানানো খুব কঠিন কিছু না, তাই এটা খুব সহজেই ওরা বানিয়ে ফেলতে পারে। তাই এটাকে ব্যাপকভাবে বন্ধ করার জন্য আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। কিভাবে? প্রথমত যেটা বলেছিলাম যে কন্টেনারটা আমরা ব্যবহার করেই ধ্বংস করে ফেলি, এতে করে কন্টেনার খুঁজে পাবে না ওরা। যেমন বডি স্প্রে কথা বললাম, এটা যদি কাঁচের উপর আপনি স্প্রে করেন, এটা সাথে সাথে উবে যাবে, সবটা ভেনিশ হবে, মানে অরিজিনালটা। আর নকলটার ক্ষেত্রে কাঁচের উপর পানি পানি থেকে যাচ্ছে অনেকক্ষণ। সেলিম, আপনার কাছে প্রশ্ন যে এবার আপনি আমাদেরকে বলে দিন, আমরা কিভাবে বুঝবো একটা প্রসাধন সামগ্রী সেটা আসল কিংবা নকল? বোঝার কোনো সুযোগ আমি বুঝতেছি না যে কিভাবে বুঝবেন, যেহেতু ডিবাটা কোম্পানির, হলোগ্রামটা কোম্পানির, এটা বাইরে থেকে কোম্পানির যারা বড় অফিসার লেভেলের তারাও ছিলেন। আমাদের কি হবে? আমাদের তো চেনবার কোনো কারণই নেই। সুপ্রিয় দর্শক, এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন আমাদের সবারই অনেক মন খারাপ হয়ে গেছে, কারণ প্রতিদিনই তো মানে এগুলো তো আমাদের নিত্য ব্যবহার্য জিনিস। কিভাবে প্রতিদিন আমি সাবধানতা অবলম্বন করে যাব? আমার তো কোথাও না কোথাও সেই আস্থার জায়গাটা খুঁজে পেতে হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা কিন্তু আমাদের এই প্রিয় প্রসাধন সামগ্রীগুলোর উপর আস্থা হারাবো না, এই প্রিয় কোম্পানিগুলোর উপর আস্থা হারাবো না, কিন্তু যেখান থেকে আমরা কিনছি বা যে প্রক্রিয়ায় আমরা কিনছি সেই জায়গাগুলোকে আমরা বোধহয় একটু টেস্ট করে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি, যেরকম নানান রকমের টিপস আমাদের এসছে। আর এই ধরনের
এই নকল প্রতিরোধে আমরা যেই প্রথম স্টেপটা নিতে পারি সেটা হচ্ছে কি, আপনার ব্যবহারকৃত সামগ্রী যে আপনি ডিস্ট্রয় করে ফেলুন, ধ্বংস করে ফেলুন ওই কন্টেনারটি, ব্যবহারের পরে খালি কন্টেনারটি। আমার মনে হয় এটা সব থেকে উপযুক্ত সমাধান এটাকে প্রোটেক্ট করার জন্য। আপনারা এই অনুষ্ঠান দেখবেন এবং আমরা অনেক টিপস আপনাদেরকে দিলাম, আপনারা নিজেদের মতো করে এসব ব্যাপারে সতর্ক হবেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে আগামী অনুষ্ঠানে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।